দিন কয়েক আগে পাক পররাষ্ট্র দফতরে হাসির রোল উঠেছিল। কি ঘটেছিল সেদিন? সেবার ইসলামাবাদে এসেছিলেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি। আচমকা সবার সামনে পা পিছলে চিটপটাং পাক উপপ্রধানমন্ত্রী তথা পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার। ঠাট্টা হাসি মজার মধ্যেই বিষয়টা সীমাবদ্ধ ছিল, তবে এবার যা ঘটল তা রীতিমতো সিরিয়াস। গণধর্ষণের মামলায় নাম জড়িয়ে পড়ল ইশাক দারের নাতি রাজা দারের। পাকিস্তান থেকে সরাসরি আমরা এবার ফিরে আসব বাংলাদেশে। মনে আছে মুক্তিযুদ্ধে আলবদরদের কথা? পাক সেনার প্রতি অন্ধ সমর্থন জানাতে গিয়ে বুদ্ধিজীবী খুন থেকে গণহত্যা, ধর্ষণ সবেতেই হাত পাকিয়েছিল আলবদর বাহিনী। বর্তমানে এই আলবদরদের ব্যঙ্গ করে লালবদর বলা হয়, মানে আলবদরদের উত্তরসূরি বোঝাতে লালবদর শব্দ চয়ন করা হয়। পাক উপপ্রধানমন্ত্রীর নাতির কেচ্ছা সামনে আসার পর সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গ বিদ্রুপ। ইশাক দারের নাতি রাজা দারকে আলবদরের নাতি লালবদর হিসেবে দেখা হচ্ছে সেখানে। এটা গেল ব্যঙ্গ বিদ্রুপের পার্ট। এবার সিরিয়াস পার্টে যাওয়ার আগে ঠিক কি ঘটেছিল একবার সেদিকে নজর রাখব। দুই বিদেশি নারীকে ছলে বলে কৌশলে পাকিস্তানে এনে ধর্ষণের অভিযোগ উঠেছে ইশাক দারের নাতি রাজা দারের বিরুদ্ধে। এটি অত্যন্ত সংবেদনশীল মামলা, তাতে কোনো সন্দেহ নেই। কারণ অভিযুক্ত রাজা দারের সঙ্গে নাম জড়িয়ে রয়েছে পাক হেভিওয়েট মন্ত্রীর। গত অক্টোবর মাসে ক্রিপ্টোকারেন্সি ব্যবসা সূত্রে রাজা দারের সঙ্গে সিঙ্গাপুরে আলাপ হয় দুই বিদেশিনীর। দুজনকেই পাকিস্তানে আসার আমন্ত্রণ জানান রাজা। দুই বিদেশিনীকে পাকিস্তানে আনতে এতটাই উদ্গ্রীব ছিলেন যে পাক ভিসারও ব্যবস্থা করে দিয়েছিলেন। কিন্তু কেন? হ্যাঁ, এই কেনর উত্তরটা পাওয়া জরুরি। কারণ মামলাটি শুধুমাত্র ধর্ষণের মধ্যে টিকে নেই। নির্যাতিতাদের মধ্যে একজন নাকি ম্যাজিস্ট্রেটের সামনে দাবি করেছেন বিপুল অঙ্কের মুক্তিপণ্যের বিনিময়ে তাদের মুক্তি দিয়েছে রাজা দার। আরও একটি বিষয় নির্যাতিতা ম্যাজিস্ট্রেটের সামনে খোলসা করেন। পাকিস্তান ভিত্তিক ARY নিউজের হাতে আসা ভুক্তভোগীর জবানবন্দির একটি অনুলিপি অনুযায়ী নির্যাতিতাদের একজন ম্যাজিস্ট্রেটকে বলেছেন তাদেরকে একটি ঘরে আটকে বারবার কম্পিউটার ও ক্রিপ্টোকারেন্সির ফান্ডের অ্যাক্সেস চাওয়া হচ্ছিল। ক্রিপ্টোকারেন্সি হলো মুদ্রা বা অর্থের একটি ডিজিটাল ভার্সন। পাকিস্তানে বিদেশি বিনিয়োগকারীদের নজর টানার জন্য এবং সে দেশে ধুঁকতে থাকা অর্থনীতির আধুনিকরণের জন্য পুনরায় ক্রিপ্টোকারেন্সি চালু করেছে ইসলামাবাদ। পাকিস্তান মনে করছে পাকিস্তানের 60% জনসংখ্যা যেহেতু 30 বছরের নিচে, তাই ক্রিপ্টোকারেন্সি কেন্দ্রিক অর্থনীতির একটা বড় সম্ভাবনা রয়েছে। সম্প্রতি পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে জানিয়েছে ক্রিপ্টো সেবা প্রদানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো। ভার্চুয়াল অ্যাসেটস অ্যাক্ট 2026-এর আওতায় পাকিস্তানে ভার্চুয়াল অ্যাসেট রেগুলেটরি অথরিটি গঠন করা হয়েছে, যার কাজ হলো এই খাতটিকে লাইসেন্স প্রদান, নিয়ন্ত্রণ ও তদারকি করা। মানে দেশে ক্রিপ্টোকারেন্সির বাজার খুলে গেছে, সে ভালো কথা। কিন্তু এই ক্রিপ্টোকারেন্সি নিয়েই একাধিক প্রতারণা ও দুর্নীতির অভিযোগ রয়েছে। 2025-এর 26শে ডিসেম্বর বিনান্স স্কোয়ারে একটি আর্টিকেল প্রকাশ করা হয়। আর্টিকেলটি দাবি করে পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি করাচিতে একটি যৌথ অভিযান চালায়। ইন্টারন্যাশনাল ফ্রড গ্রুপ নামে পরিচিত অনলাইন বিনিয়োগ প্রতারণার একটি চক্র সামনে আসে। এই চক্রটি প্রায় 6 কোটি মার্কিন ডলার প্রতারণার সঙ্গে জড়িত ছিল। অভিযানের সময় পাকিস্তান পুলিশ ডিফেন্স হাউজিং অথরিটির
15 জন বিদেশি ও 19 জন পাকিস্তানি নাগরিক সহ মোট 34 জনকে গ্রেফতার করে। এই ঘটনাটি পাক ক্রিপ্টোকারেন্সি স্ক্যামের সঙ্গেও জড়িত। সিন্ধু প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী লানঝার জানিয়েছেন, এই চক্রটি সোশ্যাল মিডিয়া ও ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ ব্যবহার করে দীর্ঘমেয়াদী প্রচারণা চক্রের সঙ্গে জড়িত। তারা দেশি ও বিদেশি ভুক্তভোগীদের ভুয়া ক্রিপ্টোকারেন্সি ও ফরেক্স ট্রেডিং প্রকল্পে বিনিয়োগের প্রলোভন দেখাতো। হাতিয়ে নেওয়া অর্থ সাধারণত প্রথমে বিদেশের ব্যাংক অ্যাকাউন্টে জমা হতো এবং পরবর্তীতে ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করে আন্তর্জাতিকভাবে স্থানান্তর করা হতো। মানে একটা বড় প্রতারণা চক্র রয়েছে গোটা ক্রিপ্টোকারেন্সি সিস্টেমটার সঙ্গে। আর এই একই কারণে ক্রিপ্টোকারেন্সি বন্ধ করেছিল পাকিস্তান। 2022-এ ক্রিপ্টো কেলেঙ্কারির জেরে স্টেট ব্যাংক অফ পাকিস্তান দেশে ক্রিপ্টোকারেন্সি নিষিদ্ধ করার সুপারিশ করেছিল। ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি জানিয়েছে যে $10 কোটি একটি ক্রিপ্টোকারেন্সি কেলেঙ্কারিতে হাজার হাজার পাকিস্তানি তাদের সারা জীবনের সঞ্চয় হারিয়েছেন। এরপর স্টেট ব্যাংক অফ পাকিস্তান ক্রিপ্টোকারেন্সি নিষিদ্ধ করার সুপারিশ করে। তাদের যুক্তি হলো, এর অনুমতি দিলে দেশ থেকে পুঁজি বেরিয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হবে। পাকিস্তানে ক্রিপ্টোকারেন্সির অসুখটা নতুন নয়। বিগত 7 বছর পরে পাকিস্তানে ক্রিপ্টোকারেন্সি চালু হলেও পুরনো অসুখ রয়েই গেছে। ওপরের এই দুটি উদাহরণের মধ্যে দিয়ে আমরা সম্প্রতি ও বছর 4 আগের ক্রিপ্টোকারেন্সি কেন্দ্রিক ছবিটা তুলে ধরলাম। দুটি ঘটনাতেই দেখা যাচ্ছে ক্রিপ্টোকারেন্সিকে কেন্দ্র করে বড় প্রতারণার চক্র গড়ে উঠেছে। আর এবার নাম উঠে এলো খোদ পাক পররাষ্ট্রমন্ত্রীর নাতি রাজাদারের। পাক পররাষ্ট্রমন্ত্রীর নাতির নাম যেভাবে ধর্ষণ অপহরণের মামলায় জড়িয়েছে, যেভাবে ক্রিপ্টোকারেন্সির বিষয়টি উঠে এসেছে, সোজা কথায় তাতে বিশ্ব দরবারে পাকিস্তানের মুখ পুড়ল। এই জল এখন কোথায় গিয়ে দাঁড়াবে? আদতে নাটকীয় কোনো মোড় নেবে কিনা, তদন্তের পরিপ্রেক্ষিতে কোনো আন্তর্জাতিক চক্রের নাম উঠে আসবে কিনা, সেদিকেই নজর থাকবে আমাদের। এই রকম আরও খবর পেতে নজর রাখুন জিও পালস টিভিতে। লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন জিও পালস টিভি।